এখন পর্যন্ত একটি বিটকয়েনের সর্বোচ্চ ভ্যালু হয়েছে 55 লাখ টাকা। পৃথিবীর অনেক উন্নত দেশেই বিটকয়েনকে শুধুমাত্র বৈধতাই দেওয়া হয়নি, বরং পাবলিকলি এটিএম বুথও ওপেন করে দেওয়া হয়েছে, যাতে করে বিটকয়েনের মাধ্যমে ক্যাশ উইথড্রল থেকে শুরু করে যে কোনো লেনদেন সম্পন্ন করতে পারে। শুধু বিটকয়েনই নয়, এর বিকল্প হিসেবে এথেরিয়াম, লাইটকয়েন, মনেরো, রিপল এবং ডজ কয়েন নামক ক্রিপ্টোকারেন্সিগুলো অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। পাশাপাশি বিটকয়েনের উপরেও ট্যাক্স বসানো হয়েছে, যেসব জায়গায় এর বৈধতা রয়েছে। বিটকয়েন কি, এটি কিভাবে কাজ করে এবং বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলো কেন এত জনপ্রিয় হয়ে উঠছে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। বিটকয়েন একটি ডিজিটাল মুদ্রার নাম। আমরা সাধারণত যে মুদ্রা বা টাকা ব্যবহার করে থাকি তার একটি ফিজিক্যাল অস্তিত্ব আছে, কিন্তু বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলোর কোনো ফিজিক্যাল অস্তিত্ব নেই, যাতে করে আপনি চাইলেই এটি ধরতে বা পকেটে রাখতে পারবেন না, যার কারণে ক্রিপ্টোকারেন্সিগুলোকে ডিজিটাল কারেন্সি বা ভার্চুয়াল কারেন্সি বলা হয়। 2008 সালে অর্থনীতি মন্দার সময় একটি হোয়াইট পেপার সাবমিট করা হয়, যার শিরোনাম ছিল বিটকয়েন, পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম। এই পত্রটিতেই মূলত সর্বপ্রথম বিটকয়েন এবং এটির অ্যালগোরিদমকে ব্যাখ্যা করা হয়। বিটকয়েনের অ্যাকচুয়াল আবিষ্কারক কে বা কারা, এই তথ্য বস্তুত অজ্ঞাত থাকার কারণে মূলত কে বা কারা বিটকয়েন সৃষ্টি করেছে তা কেউই জানে না, তবে ছদ্মনাম হিসেবে তার নাম প্রকাশ করা হয়েছে সাতোশি নাকামোতো নামে। প্রাচীন যুগ থেকেই ভ্যালু এক্সচেঞ্জের জন্য স্বর্ণমুদ্রার প্রচলন ছিল। একসময় ডলারের দাম নির্ধারিত হতো এই স্বর্ণের দামে। ওই সময়কে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড। 1971 সালে আমেরিকা সহ অনেক দেশই এই গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে। তার মানে ডলারের দাম আর স্বর্ণের দামে নির্ধারিত হবে না। তারপর থেকেই টাকা, ডলার, ইউরো কিংবা রুপি এই কারেন্সিগুলোকে নিয়ন্ত্রণ করে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক। যেমন টাকার মান নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এই সমস্ত টাকাকে বলা হয় ফিয়েট মানি, যার ভিত্তি হচ্ছে সরকারের প্রতি জনগণের বিশ্বাস। কারেন্সিগুলোর রেগুলেশন করে থাকে সেই দেশের সেন্ট্রাল ব্যাংক। সেন্ডার ও রিসিভারের মধ্যে ব্যাংক একটি মিডিয়া হিসেবে কাজ করে। অপরদিকে বিটকয়েনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই যে এটি কোনো কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত নয়, অর্থাৎ বিটকয়েনের মাধ্যমে কোনো সেন্ট্রাল অথরিটি ছাড়াই সরাসরি পেয়ার টু পেয়ার ট্রানজ্যাকশন করা যায়। তাই ব্লকচেনের ট্রানজ্যাকশন হিস্টোরি দেখা গেলেও ইউজার আইডেন্টিফাই করা একটু কঠিন। লেনদেনকারী চাইলে তার পরিচয় গোপন রেখে লেনদেন করতে পারে। বিটকয়েনের মাধ্যমে লেনদেনকারী দুটি কি ব্যবহার করে ট্রানজ্যাকশন করতে পারে। একটি হচ্ছে পাবলিক কি এবং দ্বিতীয়টি প্রাইভেট কি। এ কারণকেই অনেক বড় ইস্যু দেখিয়ে কিছু দেশ বিটকয়েনকে ইলিগাল করে রেখেছে। ট্রানজ্যাকশনের হিস্টোরি হিসেবে সেই তথ্য ব্লকচেনে আবদ্ধ থাকে। বিটকয়েনে যদি গভর্নমেন্টের মনিটরিং না থাকে তবে ক্রাইম হওয়ার সম্ভাবনা থাকে। যখন বিটকয়েনের মাধ্যমে কোনো লেনদেন সম্পন্ন হয় তখন এটির জটিল অ্যালগোরিদম এটিকে ভেরিফাই করে যে ট্রানজ্যাকশনটি বৈধ কিনা। তখন এর জটিল অ্যালগোরিদমটি সব ব্লকের মধ্যে পেয়ারে সিগন্যাল পাঠায়। যখন সবগুলো পেয়ার সম্মত হয় যে লেনদেনটি ভ্যালিড, তখনই সেই লেনদেনটি সম্পন্ন হয় এবং সেই ট্রানজ্যাকশন হিস্টোরি স্থায়ীভাবে যুক্ত হয়ে যায়। কেউ চাইলেই সেই ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পারবে, কিন্তু পরিবর্তন করতে পারবে না। এছাড়াও ট্রানজ্যাকশন করা বিটকয়েন রিভার্স করা সম্ভব নয়। বিটকয়েনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর কনভার্সনের কোনো ঝামেলা নেই। এতে করে বিটকয়েনকে একটি ভার্সেটাইল কারেন্সি হিসেবে ব্যবহার করা যেতে পারে। বিটকয়েন জাল করা অথবা মালিক ব্যতীত এই বিটকয়েন ব্যবহার করা কখনোই সম্ভব নয়। কেউ যদি কোনো ব্লক হ্যাক করার চেষ্টা করে তবে অন্যান্য ব্লকগুলোতেও এর প্রভাব পড়ে এবং কোন ব্লকটি হ্যাক করা হয়েছে তা শনাক্ত করা যায় খুব সহজেই। বিটকয়েনের মান শেয়ার বাজারের মতো অনেক বেশি ওঠানামা করতে পারে। এখন পর্যন্ত বিটকয়েনের সর্বোচ্চ ভ্যালু হয়েছে 55 লাখ টাকা। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন একটি বিটকয়েনের মূল্য প্রায় 35 লাখ টাকা। সারা পৃথিবীতে বিটকয়েনের একটি নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে, তাই কেউ চাইলেই এই লিমিট এক্সিড করতে পারবে না। এই অ্যামাউন্টটি হলো 21 মিলিয়ন, যার মধ্যে মাইনাররা ইতিমধ্যেই 19 মিলিয়ন বিটকয়েন মাইন করে ফেলেছে। অনেকে বিটকয়েন মাইন করাকেই তাদের পেশা হিসেবে নিয়েছে। যারা মাইনার রয়েছে তারা প্রতি ট্রানজ্যাকশনেই একটি নির্দিষ্ট অংশ পাবে। এলন মাস্কের মতো ইনফ্লুয়েন্সারদের নজরে থাকার জন্যই বিটকয়েনের এত চাহিদা ও মূল্য বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি টেসলা $1.5 বিলিয়ন সমমানের বিটকয়েন কিনেছে এবং তারা তাদের গাড়ির পেমেন্ট হিসেবে বিটকয়েন অ্যাকসেপ্ট করবে। স্বর্ণকে বলা হয় সেফ হ্যাভেন। ইতিহাসে স্বর্ণের দাম খুব কমই ওঠানামা করেছে। স্বর্ণ একটি অ্যাসেট হিসেবে কাজ করে। বর্তমান সময়ের জন্য বিটকয়েন কি একটি অ্যাসেট হিসেবে থাকতে পারে?
আপনার কি মনে হয় তা কমেন্ট বক্সে লিখে জানান।